হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হলো ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন। যে সাবজেক্টটা আছে ডিপ্লোমা 4th সেমিস্টারে, সেখানে একটা টপিকস আছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট। তো আমরা এখানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের উপরে একটা অঙ্ককে স্টেপ বাই স্টেপ সলভ করব। আমরা সবাই জানি যে পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করতে গেলে আমরা ক্যাপাসিটারকে লাগাই বা ক্যাপাসিটার ব্যাংক লাগাই। তো এখানে আমরা দেখব যে একটা মোটর ছিল, যে মোটরটার পাওয়ার ফ্যাক্টর 0.7 ছিল, সেই মোটরের পাওয়ার ফ্যাক্টরকে ইমপ্রুভ করে 0.9 করা হচ্ছে এবং তার জন্য ওই মোটরের সাথে প্যারালালে একটা ক্যাপাসিটার লাগানো হবে। আমাকে বলতে হবে যে ক্যাপাসিটারটার মান কত হবে যদি পাওয়ার ফ্যাক্টর 0.7 থেকে 0.9-এ যেতে চায়। তো অঙ্কটা বলেছে একটা মোটর আছে যার ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট 50 হার্টজ। তো আমরা ধরে নিচ্ছি এটা আমাদের একটা ইন্ডাকশন মোটর, যে মোটরটায় আমরা সাপ্লাই দিচ্ছি 440 ভোল্ট 50 হার্টজ। এই মোটরটার মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে তার নাম দিচ্ছি IM 31.4 অ্যাম্পিয়ার। এবার এই মোটরটার সাথে আমরা একটা প্যারালালে ক্যাপাসিটার লাগালাম, যার ফলে ক্যাপাসিটার দিয়ে একটা কারেন্ট যাবে, তার নাম হবে ক্যাপাসিটার কারেন্ট, আর এখান থেকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে I হয়ে যাবে। তো আমাকে এই ক্যাপাসিটারটার ভ্যালু বার করতে হবে যদি পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা 0.7 থেকে বাড়িয়ে 0.9 করতে চাই। তো এর জন্য সবার ফার্স্ট আমাকে একটা ফেজার ডায়াগ্রাম দেখতে হবে। যে প্রথমে দেখতে হবে যে আমাদের যে মোটর ছিল সেই মোটরটার মেন কারেন্ট কত ছিল, IM কত ছিল, 31.4 অ্যাম্পিয়ার। এই কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর কত ছিল, পাওয়ার ফ্যাক্টরকে আমরা এই কন্ডিশনে নাম দিচ্ছি cos phi1, যার মান দেওয়া ছিল 0.7। তো আমরা এখান থেকে phi1টা বার করতে পারি cos ইনভার্স 0.7। তো যদি cos ইনভার্স 0.7 করি তাহলে আমরা পাবো 45.57 ডিগ্রি। আমাদের নিউ পাওয়ার ফ্যাক্টর কত হতে হবে, আমাদের নিউ পাওয়ার ফ্যাক্টর যাকে আমরা নাম দিচ্ছি cos phi2, যাকে হতে হবে 0.9। তাহলে এই কন্ডিশনে যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা হবে সেটা কত হবে, সেটা হবে cos ইনভার্স 0.9 25.84 ডিগ্রি। তার মানে একটা জিনিস দেখলাম, যখন আমরা উইদাউট ক্যাপাসিটার ইউজ করছিলাম তখন পাওয়ার ফ্যাক্টর ছিল 0.7, ক্যাপাসিটার ইউজ করার পর পাওয়ার ফ্যাক্টরটা হতে হবে 0.9। আমরা এটুকু জানি যে অ্যাঙ্গেল বাড়লে পাওয়ার ফ্যাক্টর কমে আর অ্যাঙ্গেল কমলে পাওয়ার ফ্যাক্টর বাড়ে। তো যখন পাওয়ার ফ্যাক্টর 0.7 ছিল তখন অ্যাঙ্গেলটা ছিল 45.57 ডিগ্রি। কিন্তু যখন পাওয়ার ফ্যাক্টরটা 0.9 তখন দেখো এই যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলটা এটা কিন্তু কমে গেছে, মানে ভোল্টেজ আর কারেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কিন্তু কমে গেছে। তো এদের যে ফেজার ডায়াগ্রাম সেটাকে আমরা এইভাবে ভাবতে পারি যে সাপোজ এটা আমাদের সিস্টেম ভোল্টেজ V, যে ভোল্টেজটা মোটরকে দেয়া হয়েছে, এটা আমাদের IM, মানে যখন ক্যাপাসিটার ইউজ করা হয়নি তখন যে মোটরের যে কারেন্ট সেটা নাম দিচ্ছি IM। আর আমরা এটুকু জানি যে ক্যাপাসিটার কারেন্ট ভোল্টেজকে লিড করে, ক্যাপাসিটার কারেন্ট ভোল্টেজকে 90 ডিগ্রি লিড করে। তো এটা ছিল ভোল্টেজ, এটা ছিল মেন কারেন্ট, ক্যাপাসিটার কারেন্টটা ভোল্টেজকে লিড করবে। শুরুতে এই যে V আর IM এর মধ্যে যে অ্যাঙ্গেলটা ছিল তার নাম ছিল phi1।
এখন আইসি আসার পরে তো এদের যদি আমি রেজাল্টেন্ট টানি, এদের যদি আমি রেজাল্টেন্ট দেখি, তাহলে আমাদের রেজাল্টেন্ট কারেন্ট হবে এইটা। তখন পাওয়ার ফ্যাক্টর যে অ্যাঙ্গেলটা হবে সেইটা হবে φ2। তার মানে ক্যাপাসিটার ইউজ করার পরে আমাদের যে রেজাল্টেন্ট কারেন্ট সেটা এই আই আসবে, আই। এবারে দেখো, প্রতিটা কারেন্টের একটা অ্যাক্টিভ পার্ট থাকে, একটা রিঅ্যাক্টিভ পার্ট থাকে। এটা যদি আইএম বলি, তাহলে এর যে অ্যাক্টিভ পার্ট সেটা এই জায়গায় থাকবে, কারণ তার নাম হবে আইএম কস φ1। আবার বলছি, যে কোনো কারেন্টের একটা অ্যাক্টিভ পার্ট থাকে, একটা রিঅ্যাক্টিভ পার্ট থাকে। এই যে মেন কারেন্ট, এই মেন কারেন্টটা ভি অ্যাক্সিসের সাথে φ1 কোণ করেছে, তাহলে এর যে অ্যাক্টিভ পার্ট হবে আইএম কস φ1। আর ক্যাপাসিটর ইউজ করার পরে যে কারেন্টটা পেলাম আই, তারও একটা অ্যাক্টিভ পার্ট থাকবে যেটা ওই অ্যাক্সিসে আই কস φ2 তৈরি করবে, আই কস φ2 তৈরি করবে। আবার বলছি, আইএমটার অ্যাক্টিভ কম্পোনেন্ট আইএম কস φ1, আর আইটার অ্যাক্টিভ কম্পোনেন্ট আই কস φ2, ওটা কিন্তু এই অ্যাক্সিসটার উপরেই লাই করবে। একটা কথা মনে রাখতে হবে যে ক্যাপাসিটর শুধুমাত্র তার রিঅ্যাক্টিভ পার্টকে এফেক্ট করে, রিয়েল পার্টকে এফেক্ট করে না। আর এটা হচ্ছে অ্যাক্টিভ পার্ট, এই কারেন্টের অ্যাক্টিভ পার্ট। তাহলে মেন কারেন্টের যে অ্যাক্টিভ পার্ট আর ক্যাপাসিটর ইউজ করার পরে যে কারেন্টটা এলো তার যে অ্যাক্টিভ পার্ট, এই দুটো অ্যাক্টিভ পার্ট কিন্তু সমান হবে। তো আমরা বলতে পারি অতএব আইএম cos φ1 equal to I cos φ2। আইএম এর মান হচ্ছে 31.4 আর cos φ1 এর মান হচ্ছে 0.7। আই এর মান আমরা জানি না, কিন্তু cos φ2 এর মান 0.9। তো এখান থেকে আমরা যে আইটা পাবো সেটা হবে 31.4 ইন্টু 0.7 বাই 0.9। 31.4 ইন্টু 0.7 ডিভাইড বাই 0.9, আমাদের কারেন্টটা আসবে 24.42 অ্যাম্পিয়ার। এবার তোমায় বুঝতে হবে যে এই যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারটার মেন কাজ হচ্ছে আগে যে কারেন্টটা ছিল তার রিঅ্যাক্টিভ কম্পোনেন্টকে চেঞ্জ করে দেওয়া, রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের চেঞ্জ ঘটানো। অ্যাক্টিভ কম্পোনেন্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাই আগের যে অ্যাক্টিভ কম্পোনেন্ট আর এখন যে অ্যাক্টিভ কারেন্ট, আগের অ্যাক্টিভ কারেন্ট আর এখন অ্যাক্টিভ কারেন্ট আফটার মডিফিকেশন এরা দুজন কিন্তু সমান থাকবে। কিন্তু এই যে ক্যাপাসিটার কারেন্টটা, এর মেন কাজ হচ্ছে একটা কারেন্টের রিঅ্যাক্টিভ পার্টকে চেঞ্জ করা। তো এই যে আইসিটা বার করার জন্য আমাকে আগে বার করতে হবে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ আইএম। আইএম এর রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট কত? অ্যাক্টিভ কম্পোনেন্টকে কস দিয়ে লেখা হয়, রিঅ্যাক্টিভ কম্পোনেন্টকে সাইন দিয়ে লেখা হয়। তাই রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ আইএম হবে আইএম সাইন φ1। আর আমাদের আইএম এর মান আছে 31.4, সাইন φ1টা বেরিয়েছে 45.57। ক্যালকুলেট করলে হবে 31.4 ইন্টু সাইন 45.57, মানে আসবে 22.42 অ্যাম্পিয়ার। একইভাবে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ আই কত হবে? আই সাইন φ2। আর আই এর মান বেরিয়েছে 24.42 আর সাইন φ2 মান আমরা জানি 25.84, তাহলে সাইন 25.84। এটা ক্যালকুলেট করলে পাবো 24.42 ইন্টু সাইন 25.84
10.84 10.64 অ্যাম্পিয়ার। তাহলে আমরা দেখলাম ক্যাপাসিটরকে ইউজ করার পরে আমাদের যে রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। তাহলে এই যে রিঅ্যাক্টিভ কম্পোনেন্টটা কমেছে এর মেন কারণ হচ্ছে ক্যাপাসিটর। তার মানে আমরা বলতে পারি যে ক্যাপাসিটর কারেন্ট ইকুয়াল টু রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ IM মাইনাস রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট অফ I, মানে 22.42 মাইনাস 10.64। ক্যালকুলেট করলে আমরা পাবো 22.42 মাইনাস 10.64 11.78 অ্যাম্পিয়ার। এটা পেলাম আইসি। এবার আমরা জানি ক্যাপাসিটর কারেন্ট আইসি ইকুয়াল টু ভি বাই এক্সি ইকুয়াল টু কত আসছে 11.78। ভি এর মান দেওয়া ছিল 440 বাই এক্সি ইকুয়াল টু 11.78। তাহলে আমরা এক্সির মান পাবো 440 বাই 11.78। (37.35 ওহম), এটা হচ্ছে এক্সি এলো। আবার এক্সি মানে হচ্ছে 1/2 পাই এফসি ইকুয়াল টু 27.35। তো আমাকে চাই সি এর মান, অতএব সি ইকুয়াল টু বলতে পারি 1/2 পাই এফ এর মান হচ্ছে 50 আর এটা নেমে যাবে 27.35। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 1 ডিভাইড বাই 3.14 ডিভাইড বাই 1 ডিভাইড বাই 2 ডিভাইড বাই পাই, পাই হচ্ছে 3.14 ডিভাইড বাই 50 ডিভাইড বাই 27.35। আমরা পাবো 1.16 ইন্টু 10⁻⁴ ফ্যারাড। তো আমরা এই ভ্যালুটা পাবো। সরি, এখানটা করে আমাদের 37.35 ছিল, সরি 37.35। তাহলে 1 ডিভাইড বাই 2 ডিভাইড বাই 3.14 ডিভাইড বাই 50 ডিভাইড বাই 37.35। আমরা পাবো 8.52 ইন্টু 10⁻⁵ ফ্যারাড। এটাকে আমরা বলতে পারি 85.2 ইন্টু 10⁻⁶ ফ্যারাড। আর 10⁻⁶ ফ্যারাড থেকে আমরা মাইক্রোফ্যারাড পেয়ে যাব 1.2 মাইক্রোফ্যারাড। ঠিক আছে, তো এটা হবে আমাদের অঙ্কটার সলিউশন। থ্যাংক ইউ।